কিছুদিন আগে রিভিউ করেছিলাম ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটা নিয়ে, যেটা ছিল বাজেট ফ্রেন্ডলি ফোন। আর আজকে কথা বলবো সেই সিরিজের বড় ভাই ইনফিনিক্স স্মার্ট 10 প্লাস নিয়ে। নামেই প্লাস নাকি পারফরমেন্সেও প্লাস, আর এই ফোনটা কাদের জন্য সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমি পারভেজ জামান স্বাধীন, আর আপনারা দেখছেন টেকিপার। ফোনটা প্রথম হাতে নেওয়ার পরে যেটা মনে হলো, এই বাজেটের ফোন হয়েও ফোনটা কিন্তু দেখতে বেশ স্মার্ট। ডিজাইনের দিক দিয়ে আইফোন 17 এয়ার বা গুগল পিক্সেলের মতো কিছুটা মনে হলেও ইনফিনিক্স এখানে একটু আলাদা কিছু করার চেষ্টা করেছে। বিশেষ করে এর ক্যামেরা কাটআউটটা তারা নিজেদের মতোই রেখেছে এখানে, আর এটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে। 8mm থিকনেস আর 198 গ্রাম ওজন হয়, হাতে নিলে একটু ভারী মনে হতে পারে, তবে আমার কাছে এটা ঠিকই মনে হয়েছে। লং টাইম ব্যবহারেও হাতের উপর তেমন কোনো চাপ ফেলেনি। পেছনের দিকটা প্লাস্টিক বিল্ড হলেও ফিনিশিংটা এমন ভাবে করেছে যে একেবারে সস্তা মনে হয় না। একটু চকচকে টেক্সচার দেওয়া, ফলে আলোতে একটু ঝিলমিল ভাব আসে, যেটা ফোনটাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। 4টা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন ফোনটা, আর এর প্রতিটা কালারই চোখে লাগার মতো। ডান দিকে পাওয়ার বাটনের সাথেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যার রেসপন্স মোটামুটি ফাস্ট। নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাকটাও পাচ্ছেন, সাথে সিম ট্রেতে দুটা ন্যানো সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরিও ইউজ করার সুযোগ থাকছে। এছাড়া এখানে আয়ার ব্লাস্টারটাও দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তবে এই ফোনের সবচেয়ে বড় চমক হলো এই ফোনে থাকছে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা ফোনটিকে হালকা বৃষ্টি বা ধুলোবালি থেকে সেফ রাখবে। এর পাশাপাশি 1.5 মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স, মানে হালকা হাত ছাড়া হলেও ভাঙার টেনশন কম। তাই সব মিলিয়ে এই ফোনটার ডিজাইনের দিক থেকে তার দামের তুলনায় একেবারে খারাপ কিছু নয়। যারা রাব ব্যবহার করেন বা দীর্ঘস্থায়ী একটা ফোন চাচ্ছেন, তাদের জন্য ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে একটি বড় প্লাস পয়েন্ট। এখানে রয়েছে 6.67 ইঞ্চির একটি বিশাল HD+ IPS LCD ডিসপ্লে। তবে ভালো ব্যাপার হচ্ছে আপনারা এতে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। যদিও রেগুলার ব্যবহারের সব অ্যাপে 120 Hz এর অভিজ্ঞতা পাওয়া যাবে না, বেশিরভাগ সময় 90 Hz পাবেন। আর এই বাজেটে 90 Hzটাও খারাপ না, যথেষ্ট ভালোই বলবো। ডিসপ্লেটাতে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন পাচ্ছেন না, তাই এক্সট্রা প্রোটেকশন ইউজ করার পরামর্শ থাকলো। ডিসপ্লের চিন এন্ড বেজেল এরিয়া কিছুটা মোটা, বিশেষ করে চিন এরিয়াটা। তবে বেজেলগুলো প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লাগে। এসব বাজেট ফোনে সচরাচর এমন বেজেলই দেখা যায়। তাছাড়া এর কালারগুলো বেশ ভাইব্রেন্ট এবং পাঞ্চি লেগেছে আমার কাছে। এর সর্বোচ্চ ব্রাইটনেস 700 নিটস পর্যন্ত পৌঁছায়, যার ফলে ঘরের ভেতর বা সাধারণ আলোতে ডিসপ্লের কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হয় না। তবে ডিরেক্ট সানলাইটে এর ভিজিবিলিটি কিছুটা কমে আসে, যা এই বাজেটের জন্য স্বাভাবিক। ইউটিউবে আপনি সর্বোচ্চ 180p 60 fps এ ভিডিও দেখতে পারবেন। এখানে 2K বা 4K সাপোর্ট না থাকায় কন্টেন্ট ওয়াচিং এ এটা কিছুটা পিছিয়ে পড়বে। কিন্তু এই বাজেটে ডুয়াল স্টিরিও স্পিকার থাকাটা নিঃসন্দেহে একটি বড় আকর্ষণ। এর সাউন্ড কোয়ালিটি বেশ ডিসেন্ট এবং যথেষ্ট লাউড। তবে সর্বোচ্চ ভলিউমে গান শুনলে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করা যায়, যা এই দামের ফোনে মেনে নিতেই হবে। সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে ফোনটার ডিসপ্লে নর্মাল ইউজারদের জন্য ডিসেন্টই বলা যায়। এই ফোনটাতে রয়েছে ইউনিসক T7250 চিপসেট। এই প্রসেসরটা এখন বাজেট ফোনের জন্য জাতীয় প্রসেসর হয়ে গেছে। প্রায় সব ফোনেই এই সেম প্রসেসর দিচ্ছে কোম্পানিগুলো। ও হ্যাঁ, প্রাইসটাই তো বলা হয়নি। 4128GB একটি মাত্র ভেরিয়েন্টের ফোনটা পাচ্ছেন অফিসিয়ালি 11,499 টাকায়। আর পায়েল টেলিকম থেকে পারচেস করলে কিছুটা ডিসকাউন্ট তো থাকছেই। ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকলেও চাইলে দেখে আসতে পারেন। যাই হোক, রেগুলার ইউজার যারা মূলত কল, মেসেজিং, ইউটিউব এবং ফেসবুক ব্যবহার করেন, তাদের জন্য এই প্রসেসরের পারফরমেন্স যথেষ্ট ভালো। LPDDR4X টাইপের র্যাম এবং eMMC 5.1 টাইপের স্টোরেজটা দিয়ে দৈনন্দিন মাল্টিটাস্কিং গুলো মোটামুটি চালিয়ে নেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো ধরে রাখতে পারে, তবে অ্যাপের পরিমাণ বেশি হলে রিলোড নিয়ে নেয়, যা কিনা স্বাভাবিক। তবে এটি কোনো গেমিং ফোন নয়। ফ্রি ফায়ার বা পাবজির মতো ভারী গেমগুলো খেলতে গেলে লো গ্রাফিক সেটিংসে খেলতে হবে, এবং সেখানেও ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাবেন। সাধারণ 2D গেম যেমন সাবওয়ে সার্ফ বা ক্যান্ডি ক্রাশ অনায়াসে খেলা যাচ্ছিল। তাই পরামর্শ থাকবে এসব গেমগুলোই খেলা। অযথা ভারী গেম খেলে ফোনের উপর এক্সট্রা প্রেশার না দেওয়াই বেটার। ওএস হিসেবে এতে রয়েছে একেবারে নতুন অ্যান্ড্রয়েড 15, যা একটি বড় প্লাস পয়েন্ট। তাছাড়া থাকছে ইনফিনিক্সের নিজস্ব XOS 15.1, যেটার ইন্টারফেসটা দেখতে আসলেই সুন্দর, আগের থেকে কিছুটা ইমপ্রুভডও হয়েছে। অপ্রয়োজনীয় ব্লটওয়্যার কম থাকায় ইউজার ইন্টারফেসটা বেশ হালকা ও স্মুথ মনে হয়েছে আমার কাছে। তবে সামান্য কয়েকটা ব্লটওয়্যার আছে যেগুলো না থাকলে আরো বেটার পারফর্ম করতে পারতো। আর ভালো ব্যাপার হচ্ছে এখানে অনেকগুলো AI ফিচারও পাচ্ছেন, যেগুলো আসলে কাজের জিনিস। আমরা আন্তত টেস্ট চালিয়ে পেয়েছি প্রায় 2,73,598 স্কোর, আর গিগবেঞ্চে পেয়েছি সিঙ্গেল করে 440 আর মাল্টি করে 1435 স্কোর, যেটা এই বাজেটে মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়। এছাড়া হিটিং টেস্টের জন্য বিভিন্ন স্ট্রেস টেস্ট দিয়েছিলাম, সেখানে আমরা ফোনটাকে খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি। গ্রাফগুলোর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আমার মতে আপাতত হিট ম্যানেজমেন্ট ভালো ছিল। ফোনটা যেহেতু একদম এন্ট্রি লেভেলের, ক্যামেরাও এখানে একদম বেসিকই দিয়েছে। এখানে আমার মতে মেইন ক্যামেরাতে অ্যাটলিস্ট 50 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়ার দরকার ছিল। তারা এখানে দিয়েছে 8 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটা সেন্সর, আর সামনের দিকে ফ্রন্ট ক্যামেরাতেও সেম 8 মেগাপিক্সেলের একটা সেন্সর দিয়েছে। তবে লাইট কন্ডিশন মেনটেন করে ছবি তুললে যথেষ্ট ভালো ইমেজ পাওয়া যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জটা মাঝে মাঝে ভালোই পারফর্ম করেছে। 8 মেগাপিক্সেল হিসেবে যতটা খারাপ হবে ভেবেছিলাম, আসলে ততটা খারাপ না, ভালোই ছবি তুলতে পেরেছে। পোর্ট্রেটের পারফরমেন্সটাও অনেকটা মেইন ক্যামেরার মতোই। এডজ ডিটেকশন অ্যাকুরেট হবে না, এটা স্বাভাবিক।
ব্লারনেস, বোকে এসব দিক খেয়াল করলে পোর্ট্রেটে এটা ভালোই ফাইট দিয়েছে। নাইট মোডে ডিটেলস অনেকটা কমে যায়, নয়েস ও গেইনের পরিমাণটাও ব্যাপক। আলোর পরিমাণ যত কমবে ইমেজ কোয়ালিটিও তত কমবে। সেলফির পারফরমেন্স ডিসেন্ট, ডিটেলস অ্যাভারেজ হলেও ভালো এক্সপোজার ব্যালেন্সের কারণে ছবিগুলোকে কাজে লাগানো যাবে। ভিডিওতে আবার মেন ক্যামেরা দিয়ে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, এটা কিন্তু প্লাস পয়েন্ট। আবার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়েও সেম 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি আপনারা জানেনই এসব ফোনে কেমন থাকে, এটা দিয়ে টুকটাক ইউজ বা ভিডিও কলিং এর কাজগুলো চালিয়ে নিতে পারবেন। তাছাড়া এই ফোনটাতে আপনারা জিক্যাম বা এলএমসির মতো ক্যামেরা ইউজ করতে পারলেও সেটা কিন্তু অনেকটাই লিমিটেড, প্রপার সাপোর্টটা কিন্তু পাচ্ছেন না। খালি সেন্সর রেজুলেশনটা আরেকটু বড় দিলে এখানে ছবিগুলোতে আরেকটু বেটার ডিটেলস পাওয়া যেত। তবে ক্যামেরা বড় না দিলেও ব্যাটারি কিন্তু দিয়েছে বিশাল বড়। এই ফোনে রয়েছে 6000 mAh ব্যাটারি, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট নিশ্চিন্তে থাকতে পারবেন। একবার ফুল চার্জে নর্মাল ইউজেসে আরামসে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। যারা অনেক বেশি ফোন ব্যবহার করেন তারাও 9 থেকে 10 ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যা এক কথায় অসাধারণ। ফোনটাতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, সেই সাথে বক্সেও 18 ওয়াটের চার্জারটা পেয়ে যাবেন আপনারা। এই বিশাল ব্যাটারি 1% থেকে 100% চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেছে, সো চার্জিং স্পিডটা নিয়ে একটু প্যারা খেতে পারেন। যেহেতু এখানে অনেকটা বড় ব্যাটারি দিয়েছে ইনফিনিক্স, এছাড়াও এতে থাকছে রিভার্স চার্জিং এর সুবিধা। নেটওয়ার্ক ও কানেক্টিভিটির দিক দিয়ে এই ফোনে কোনো ছাড় দেওয়া হয়নি। এটি 4G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং এর কল কোয়ালিটি ও নেটওয়ার্ক রিসেপশন বেশ শক্তিশালী। এছাড়া ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0টাও পাবেন, তবে পাবেন না শুধু এনএফসির সাপোর্ট। যারা মূলত একটি বড় ডিসপ্লে, অসাধারণ ব্যাটারি ব্যাকআপ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য টেকসই একটি ফোন খুঁজছেন, তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে একটি বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। তবে হেভি ইউজাররা এটা থেকে দূরে থাকতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকুন।